আচ্ছা, আমি ওই এলপিপির দু একখানা ইম্পর্টেন্ট থিওরেম নিয়ে একটু আলোচনা করব। তার আগে ওই থিওরেম রিলেটেড দু একটা জিনিস একটু জেনে নেবো আমরা। সেটা হচ্ছে আমরা কনভেক্স সেট, বেসিক্যালি আমি টপিকটা যেটা উপর ডিসকাস করবো সেটা হচ্ছে কনভেক্স সেট। কনভেক্স সেট কাকে বলে সেটা আহ, তোমরা জানো, এগুলো ধরে নিচ্ছি আমি, ঠিক আছে? এগুলো জাস্ট আগে থেকে জানো ধরে নিচ্ছি, তবুও একটু রিকল করে দিচ্ছি একটা সেটকে কনভেক্স সেট কখন বলা হয়। কনভেক্স সেট, ঠিক আছে? সিম্পল, আমি জাস্ট এমনি জাস্ট জিওমেট্রিক্যাল কথাটা বলি। ধরো এটা একটা সেট, সেট মিনস এটা একটা সেট, ঠিক আছে? এবারে সেটের থেকে যে কোনো দুটো পয়েন্ট নাও, এনি পয়েন্ট। এটা হচ্ছে x1 আর এটা হচ্ছে x2, যে কোনো দুটো পয়েন্ট। এলপিপি তে এগুলো আন্ডারস্কোর দিয়ে ডিনোট করা হয়। পয়েন্ট মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট স্পেস অফ ডাইমেনশন n, en হোক বা e পাওয়ার n হোক, ডাজন্ট ম্যাটার। তো এখানকার মেম্বার বেসিক্যালি, হ্যাঁ, x1 আন্ডারস্কোর x2 আন্ডারস্কোর, এগুলো কিন্তু en এর মেম্বার। সো বাই দ্য ওয়ে, এই সেট সেট থেকে আমি কি করছি, দুটো পয়েন্ট নিলাম, নেওয়ার পরে তাদের যে জয়েনিং যে লাইন সেগমেন্টটা, দুটো পয়েন্ট যে আরবিট্রারি দুটো পয়েন্ট চুজ করলাম, নেওয়ার পরে তাদের যে জয়েনিং লাইন সেগমেন্টটা, সেই লাইন সেগমেন্টটা কিন্তু এগেইন আবার সেটের ভেতরেই থাকছে। যদি হয় তাহলে সেই সেটটাকেও কিন্তু বলা হয় কনভেক্স সেট। সিম্পল জিওমেট্রিক রুলস। আর কনভেক্স কম্বিনেশন ব্যাপারটা কি, সেটা তোমরা জানো যে কনভেক্স কম্বিনেশন হচ্ছে ল্যামডা x1 আন্ডারস্কোর প্লাস 1 মাইনাস ল্যামডা x2 আন্ডারস্কোর। দিস ইজ দ্য কনভেক্স কম্বিনেশন ডিনোটেড বাই x আন্ডারস্কোর। এটাকে বলা হচ্ছে কনভেক্স কনভেক্স কম্বিনেশন, কম্বিনেশন of x1 underscore and x2 underscore। আর ল্যামডা কি না, 0 লেস অর ইকুয়ালস টু ল্যামডা, লেস অর ইকুয়ালস টু 1, ঠিক আছে? যে একটা সেট, সেই সেট থেকে আমি দুটো পয়েন্ট চুজ করলাম এবং তাদের যে কনভেক্স কম্বিনেশন সেটা যদি আবার সেটের মধ্যে বিলং করে যায়, এগেইন ইট বিলংস টু এস, তাহলে সেটটাকে বলা হয় কনভেক্স সেট, রাইট? নেক্সট আমি চলে যাচ্ছি এক্সট্রিম পয়েন্টের কনসেপ্টে। এক্সট্রিম পয়েন্ট, extreme point, extreme point of a convex set। extreme point means যে কোনো সেটের এক্সট্রিম পয়েন্ট নিয়ে আমরা কিন্তু চিন্তা ভাবনা করব না। এক্সট্রিম পয়েন্ট অফ এ কনভেক্স সেট, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এক্সট্রিম পয়েন্ট অফ এ কনভেক্স সেট, এটা কিন্তু কনভেক্স সেটের হয়, অফ এ কনভেক্স সেট, রাইট? এটা কি না, আমি আগে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। ধরো আমি এইটা ট্রায়াঙ্গুলার একটা ল্যামিনা নিয়ে নিচ্ছি, ট্রায়াঙ্গুলার ল্যামিনা, ঠিক আছে? তো এই ট্রায়াঙ্গেলের যে ভার্টেক্স দেখতে পাচ্ছ না, ট্রায়াঙ্গেলের ল্যামিনার যে ভার্টেক্স, সেই ভার্টেক্সগুলো একটা এক্সট্রিম পয়েন্ট বলছি। তাহলে এক্সট্রিম পয়েন্টের ডেফিনেশন কি হতে পারে? এক্সট্রিম পয়েন্টের ডেফিনেশন, ধরো আমি এই পয়েন্ট, এই ভার্টেক্সটার কথা বলছি, এই ভার্টেক্সটা, এটাকে এক্সট্রিম পয়েন্ট কেন বলছি? তাহলে ডেফিনেশনটা কি? ডেফিনেশন হচ্ছে যে পয়েন্টটাকে আমি এক্সট্রিম পয়েন্ট বলতে চাইছি, রেড কালারের যে পয়েন্টটা, ওই পয়েন্টটা ছাড়া অন্য যে কোনো দুটো পয়েন্ট যদি তুমি নাও, তাদের যে জয়েনিং লাইন সেগমেন্ট তার উপরে কিন্তু এই পয়েন্টটা লাই করছে কি? এই পয়েন্টটা লাই করছে না। এই যে পয়েন্টটা দেখছো, এই যে যে আমি আরো কালার করছি, দেখো এই কালারের যে আহ যেটা হচ্ছে তোমার গ্রিন কালারের যে এটা পয়েন্টটা দেখতে পাচ্ছি আমরা, গ্রিন কালারের পয়েন্টটা কিন্তু তুমি এই প্লেন থেকে যে কোনো জায়গা থেকে দুটো পয়েন্ট নাও, বাট ওই পয়েন্টটা বাদ দিতে হবে। গ্রিন কালারের পয়েন্টটা বাদ দিয়ে অন্য যে কোন থেকে ইচ্ছে যে কোনো দুটো পয়েন্ট নাও, নিয়ে তাদের লাইন সেগমেন্ট ড্র করো। এই লাইন সেগমেন্টের মধ্যে উপরে কিন্তু এই পয়েন্টটা লাই করবেই না, সেই জন্য ওটাকে বলা হচ্ছে এক্সট্রিম পয়েন্ট। ট্রায়াঙ্গেলের তিনটে ভার্টেক্স, বাট তুমি মাঝখানে একটা পয়েন্ট নিয়ে চিন্তা ভাবনা করো। ধরো তো কথার কথা বলছি, তুমি এই পয়েন্টের চিন্তা করছো, এই পয়েন্টটা কিন্তু এক্সট্রিম পয়েন্ট হবে না, নট অ্যান এক্সট্রিম পয়েন্ট। এক্সট্রিম পয়েন্ট কেন এক্সট্রিম পয়েন্ট নয়? তার কারণ হচ্ছে, দেখো তুমি এই পয়েন্টটা বাদ দিয়ে তুমি এই পাশে একটা পয়েন্ট নিতে পারবে, এই পাশে একটা পয়েন্ট নিতে পারবে, যখন লাইন সেগমেন্টের উপরে দেখো এটা লাই করছে। তাহলে অ্যানালিটিক্যাল যে ডেফিনেশন, আমি সেটাকে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে একটা পয়েন্ট যেটা কিনা এই পয়েন্টটাকে আমি এক্সট্রিম পয়েন্ট বলবো, ঠিক আছে? এক্সট্রিম পয়েন্ট আমি বলবো আর কি, হ্যাঁ, দিস বিলংস টু এস, হ্যাঁ, এটাকে এক্সট্রিম পয়েন্ট অফ এস বলা হবে। এসটা কনভেক্স সেট, এসটা কনভেক্স সেট। তাহলে এই পয়েন্টটাকে এক্সট্রিম পয়েন্ট অফ এস বলবো ইফ অ্যান্ড অনলি ইফ, কখন না, if and only if there does not exist x1 underscore
x2 আন্ডারস্কোর x1 আন্ডারস্কোর x2 আন্ডারস্কোর দুটো পয়েন্ট যদি এক্সিস্ট না করে, ঠিক আছে, দে ডাজন্ট এক্সিস্ট, এবং শুধু তাই নয় দুটো আলাদা পয়েন্ট, ঠিক আছে, কোথায় বিলং করবে, there doesn't exist this in s এর মধ্যে এরকম দুটো পয়েন্ট তুমি এক্সিস্ট করবে না, যার জন্য কি হবে না such that এটা হচ্ছে lambda x1 underscore 1 minus lambda x2 underscore this is equals to x underscore যেখানে 0 less lambda less 1, that is important, 0 less lambda less 1, মানে এরকম দুটো পয়েন্ট তোমার এক্সিস্ট করবেই না যেটা দিয়ে তুমি এভাবে এক্সপ্রেস করতে পারো, বোঝা গেল? এটাই কিন্তু তোমার এক্সট্রিম পয়েন্টের ডেফিনেশন। এবং সার্কুলার যে তোমার 1 টাকার কয়েন একটা নিয়ে না, 1 টাকার কয়েন, 1 টাকার কয়েন না, 1 টাকার কয়েনের যে বাউন্ডারির উপরে যে পয়েন্টগুলো না, প্রত্যেকটা এক্সট্রিম পয়েন্ট। 1 টাকার কয়েনের যে বাউন্ডারির উপরে পয়েন্টগুলো, প্রত্যেকটা পয়েন্টই কিন্তু একটা এক্সট্রিম পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট একটা এক্সট্রিম পয়েন্ট। সিম্পল লজিক, মানে ওই এই পয়েন্টটা বাদ দিয়ে তুমি অন্য দুটো পয়েন্ট যদি নাও, এ পাশে নাও আর এ পাশে পয়েন্ট নাও, তাহলে জয়েন্ট লাইন সেগমেন্টের উপরে কিন্তু এই পয়েন্টটা লাই করবেই না, কোনোভাবে লাই করবে না, তাহলে কর্ড তৈরি হয়ে যাচ্ছে, আর ওটা তো আর্কের উপরে আছে, সো এখানে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার, ঠিক আছে? বেশ, আর একটা যেটা সেটা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট, সেই কনসেপ্টটা নিয়ে একটু আমি আলোচনা করে দিই। এই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কনসেপ্টটা তোমাদের কিন্তু আছে, এখন নেই, অ্যালজেব্রাতে আছে, লিনিয়ার অ্যালজেব্রা পার্টে তোমাদের রয়েছে, বাট এখন তোমাদের এই কনসেপ্টটা নেই, বাট আমাদের যে থিওরিটা প্রুভ করতে চাইছি তার জন্য কিন্তু আমাদের এই লিনিয়ার ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কনসেপ্টটা কাজে লাগবে। কি সেটা আমি খুব সহজ করে বলি, বেশি ডেফিনেশনের দিকে যাচ্ছি না আমি, হ্যাঁ দেখো ডেফিনেশন যদি এরকম করে ভাবা যায়, একটা ম্যাট্রিক্সের কথা বলি, একটা ম্যাট্রিক্স নিচ্ছি, হ্যাঁ এ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে আমি লিখছি a11 a12 ডট ডট করে a1m 21 22 2m and so on করে ধরো n1 n2 nm। এখন এই ম্যাট্রিক্সে ধরো আমি কলামগুলো নিয়ে চিন্তা করতে চাই, এই ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম and so on, এই কলামগুলোকে আমি এই কনসেপ্টেই বলছি, ঠিক আছে, যে একটা ম্যাট্রিক্সের এই কলাম ভেক্টরগুলো কখন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্ট হবে, বোঝা গেছে কি বলছি? আচ্ছা এটাকে আর কাজ করি, আমি m ক্রস m অর্ডারই ভাবি, ঠিক আছে, m ক্রস m অর্ডারই ভাবি, তাহলে m1 নিয়ে নাও আর mm নিয়ে নাও, m1 m2 আর mm, তার মানে কি এটা m ক্রস m একটা ম্যাট্রিক্স, তাহলে m ক্রস m অর্ডারের একটা ম্যাট্রিক্স, তার যে কলাম ভেক্টরগুলো আছে না, এই কলাম ভেক্টরগুলো এগুলোকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কখন বলবো না, যদি কিনা এই ডিটারমিনেন্ট ভ্যালুটা নট ইকুয়াল টু 0 হয়, বুঝতে পারছো? স্কয়ার ম্যাট্রিক্স তার কলামগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলবো যদি তার ডিটারমিনেন্ট ভ্যালুটা নট ইকুয়াল টু 0 হয়। ব্যাস এটুকুই জেনে রাখো, আমি ডিটেলসে বেশি যাওয়ার চেষ্টা করছি না, দরকারও নেই। নেক্সট আমি চলে যাই হচ্ছে তোমার বেসিক সলিউশনের যে কনসেপ্টটা আছে, বেসিক সলিউশন বের করার জন্য আমরা কি করতাম বলতো? বেসিক সলিউশন বের করার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে এখানে নাম্বার অফ ইকুয়েশন আর নাম্বার অফ ভ্যারিয়েবলটা ইম্পর্টেন্ট। ধরো কথার কথা বলছি a11 x1, আমি একটা एग्जांपल নিচ্ছি 12 x2 ডট করে 15 x5 this is equal to b1, তারপর 21 x1 22 x2 ডট করে 825 x5 is equal to b2, আমি জাস্ট এটা এই সিস্টেমটা নিয়ে চিন্তা ভাবনা করছি। এখন দেখো নাম্বার অফ ভ্যারিয়েবলস is equal to 5, নাম্বার অফ ইকুয়েশনস is equal to 2, সো ভ্যারিয়েবলের থেকে ইকুয়েশন অনেক কম, মানে ইকুয়েশনের থেকে ভ্যারিয়েবলটা বেশি, তিনটে এক্সট্রা আছে। তো আমরা কি করব, এখানে যে তিনটে এক্সট্রা আছে না সেই তিনটেকে জিরো করে দেবো, তিনটে ভ্যারিয়েবলকে জিরো করব, এই যে 5 minus 2 দ্যাট ইজ 3 এক্সট্রা ভ্যারিয়েবলস, এই 3 ভ্যারিয়েবলসকে কি করব আমরা জিরো করে দেব, ইজ ইকুয়াল টু 0, ভ্যালু 0 ধরে নেব।
কিন্তু এই কোন তিনটে ভ্যারিয়েবলকে জিরো করবে তার উপরে চয়েস আছে। সেই চয়েসটা কেমন, না টোটাল 5টা ভ্যারিয়েবল রয়েছে, তার মধ্যে তুমি তিনটেকে জিরো করবে, দ্যাট ইজ টোটাল চয়েস হচ্ছে 5C3। বোঝা গেছে? তাহলে তুমি এতগুলো চয়েস পেতে পারো, 5C3 কারা চয়েস পেতে পারো, এই তিনটে করে ভ্যারিয়েবল জিরো করার যে চয়েস, ওয়ান অ্যাট এ টাইম আর কি, হ্যাঁ একসাথে তিনটে করে ভ্যারিয়েবল জিরো করার যে মানে এটা পসিবিলিটি, সেটা হচ্ছে তোমার এতগুলো হতে পারে 5C3। তার মধ্যে ধরো আমি কথার কথা বলছি, তার মধ্যে ধরো আমি কি করলাম, x3 x4 আর x5 কে জিরো বসিয়ে দিলাম, অর্থাৎ যাদেরকে জিরো করি তাদের কি বলা হয়, নন বেসিক ভ্যারিয়েবলস, তাই তো? দেওয়ার পরে সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে, সিস্টেম দেখতে কেমন হবে, a11 x1 a12 x2 is equals to b1, আর এদিকে a21 x1 a22 x2 is equals to b2। এখন দেখো এইটাকে তুমি যদি ইকুয়েশন ফরম্যাটে সাজাও, আই মিন ax মানে এইটাকে আর কি, এই সিস্টেমটাকে ax is equals to b ফরম্যাটে তুমি যদি সাজিয়ে ফেলো, a ম্যাট্রিক্সটা একটু খেয়াল করে দেখো, a11 a12 a21 a22। এইবার এই ডিটারমিনেন্ট ভ্যালু যদি নট ইকুয়ালস টু 0 হয়, কি বলছি, এই ডিটারমিনেন্ট ভ্যালু যদি নট ইকুয়ালস টু 0 হয়, তখন আমরা বলি বেসিক সলিউশন এক্সিস্ট করছে, বেসিক সলিউশন এক্সিস্ট, তাই তো? তখন তো আমরা এই কথাটা বলে থাকি বেসিক সলিউশন এক্সিস্ট করছে। এবং সেই বেসিক সলিউশন কোথা থেকে পাবো, না এই যে দুটো ইকুয়েশন রিডিউস হয়ে গেছে, রিডিউসড ইকুয়েশন, এদিকে সলভ করবো বাই সলভিং। তুমি x1 আর x2 টা দুজনকেই কি করবে, পেয়ে যাবে, আর ওদিকে তিনটে জিরো আছে, 0 0। সো সলিউশনটা কেমন দেখতে হবে, x1 পাবে, x2 পাবে, আর 0 0 0। এটাই হয়ে গেল তোমার বেসিক সলিউশন, রাইট? বাট কখন এক্সিস্ট করে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, যখন ডিটারমিনেন্ট ভ্যালুটা নট ইকুয়াল টু 0। এবারে আমি তাহলে এই কথাটাকে একটু অন্যরকম ভাবে ভাবতে পারি, ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়াল টু 0 মানে কি? তাহলে এই যে কলামগুলো দেখছো, এই একটা কলাম আর এই একটা কলাম কেমন হবে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। আমি একটু আগে এই কনসেপ্টটা দিয়েছিলাম যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলবো কলামগুলোকে যদি কিনা ইফ এন্ড অনলি ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়াল টু 0। সুতরাং তাহলে আমার এখানে কি দাঁড়ালো, বেসিক সলিউশন এক্সিস্ট করতে গেলে কখন কি সিচুয়েশন হচ্ছে, যে রিডিউস যে ম্যাট্রিক্সটা পাচ্ছ, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা, তার কলামগুলো কি হচ্ছে কিনা, কলামগুলো কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। বোঝা গেল এগুলো রিলেটেড একে অপরের সাথে? বেশ, এই কনসেপ্টটা উপর ডিপেন্ড করে আমি একখানা থিওরেম প্রুভ করি, চলো। বেসিক ফিজিবল সলিউশন, ফিজিবল সলিউশন সম্পর্কে তোমাদের আইডিয়া আছে, ফিজিবল সলিউশন মিন্স বেসিক তো বললাম, ফিজিবল কখন বলা হয়, নন নেগেটিভিটি কন্ডিশন স্যাটিসফাই করলে, হ্যাঁ। ফিজিবল সলিউশন মিন্স এই xi গুলো গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে হবে ফর অল i, দ্যাট ইজ ফিজিবল সলিউশন, ওকে, দ্যাট ইজ ফিজিবল সলিউশন। বেশ, এবার চলে আসো আমি থিওরেমটা প্রুফে চলে যাই, যে a basic feasible solution to an LPP corresponds to an extreme point of the convex set of feasible solution। মানে কি বলতে চাইছি, আমি একেবারে প্র্যাকটিক্যাল ব্যাপারটা বলি, ধরো আমরা গ্রাফিক্যালি সলভ যখন করছি, এটা তো কনভেক্স সেট অফ ফিজিবল সলিউশন, ঠিক আছে, দিস ইজ দ্য কনভেক্স সেট অফ ফিজিবল সলিউশন, কনভেক্স সেট অফ ফিজিবল সলিউশন। এই কনভেক্স সেট অফ ফিজিবল সলিউশন যে এক্সট্রিম পয়েন্ট পাবো না, ধরো আমার এক্সট্রিম পয়েন্ট হচ্ছে 5টা, কথা বলছি 5টা এক্সট্রিম পয়েন্ট আছে, এই এক্সট্রিম পয়েন্ট 5খানার মধ্যে কোনো না কোনো একটা পয়েন্টে কি হবে, এই বেসিক ফিজিবল সলিউশনটা অ্যাটেন্ড করবে, কোনো না কোনো একটা পয়েন্টে বেসিক ফিজিবল সলিউশনটা অ্যাটেন্ড করবে। মানে আমার স্টার্টিংটা এরকম হওয়া উচিত, আমি বেসিক ফিজিবল সলিউশন নিয়ে স্টার্ট করব, বেসিক ফিজিবল সলিউশন নিয়ে স্টার্ট করে দেখাবো ওটা একটা এক্সট্রিম পয়েন্ট, ঠিক আছে, বেসিক ফিজিবল সলিউশন, সেখান থেকে দেখাবো ওটা কি হয়ে যাচ্ছে,
একটা এক্সট্রিম পয়েন্ট হয়ে যাচ্ছে, এক্সট্রিম পয়েন্টে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে একটা সিস্টেম কনসিডার করে নাও, হ্যাঁ প্রুফটা করা যাক। একটা সিস্টেম কনসিডার করে নাও যে let us consider the LPP with constraints a underscore x underscore এগুলো অ্যাজ এ ভেক্টর কনসিডার করছি, ঠিক আছে। x greater than equals to 0 where এটা actually basically coefficient matrix aij, this is m cross n, ঠিক আছে। তার মানে এটা actually সিস্টেম অফ ইকুয়েশন আমি কনসিডার করে নিয়েছি। দেখো যেখানে নাম্বার অফ ভ্যারিয়েবল আর নাম্বার অফ ইকুয়েশন এখান থেকে তোমার ক্লিয়ার। নাম্বার অফ ভ্যারিয়েবল আর এখানে এ ম্যাট্রিক্সের কলাম কটা আছে, n খানা কলাম আছে, তাহলে নাম্বার nটা হচ্ছে নাম্বার অফ ভ্যারিয়েবলস আর mটা হচ্ছে নাম্বার অফ ইকুয়েশনস। এবং আমরা এখানে মাথায় রাখবো যে নাম্বার অফ ভ্যারিয়েবলটা নাম্বার অফ ইকুয়েশনের থেকে এই কন্ডিশনের আন্ডারে, বুঝা গেছে? দেন এটা সিস্টেম কনসিডার করলাম। এবার দেখো তাহলে আমাকে একটা বেসিক ফিজিবল সলিউশনে স্টার্ট করতে হবে, কিন্তু ভালো করে খেয়াল করে দেখো নাম্বার অফ ভ্যারিয়েবল কটা, নাম্বার অফ ভ্যারিয়েবল হচ্ছে n খানা, ইকুয়েশন হচ্ছে তোমার m খানা। তার মানে তোমার এই n মাইনাস m খানা যে ভ্যারিয়েবলস, এই ভ্যারিয়েবলসকে কি ধরতে হবে, 0 ধরতে হবে, তাই তো? একটা বেসিক ফিজিবল সলিউশন দেখতে এরকম হবে। সো লেট x আন্ডারস্কোর দিয়ে একটা ইকুয়েশন সলিউশন ধরে নাও, x1 x2 xm পর্যন্ত নিয়ে নাও, দিয়ে বাকিগুলোকে 0 করে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার n মাইনাস m খানা কম্পোনেন্ট, কেমন? let this be an n component vector। আচ্ছা এটা আমি এখানে মেনশনই করে দিচ্ছি, না হয় 1 মিনিট, এটাকে এভাবে লেখার দরকার নেই। this be and basic feasible solution ধরে না একেবারে, this be a basic feasible solution of the LPP। ওকে, একটু আগে গল্প করছিলাম যে বেসিক ফিজিবল সলিউশনের কতগুলো কম্পোনেন্ট আছে, m খানা কম্পোনেন্ট, এবং এই m খানা কম্পোনেন্ট কাদের করসপন্ডিং হবে, দেখো এই ম্যাট্রিক্সটাকে লিখে ফেলো, a11 a12 ডট ডট করে কিন্তু m1m and so on করে চলতে থাকবে তো, ঠিক আছে, and so on করে চলতে থাকছে, কারণ এর কলাম সংখ্যা কত, n খানা, দ্যাট ইজ a1 n এ গিয়ে স্টপ করবে। তারপরে a21 a22 a2m ডট করে a2n এ গিয়ে স্টপ করছে, and so on। this is am1 am2 amm amn। this is actually a matrix m cross n order। এবারে আমার x যে ভেক্টরটা, তাকে দেখতে কেমন, এখানে দেখো x1 x2 xm, পরে এগুলো সব 0 0 0 এরকম দেখতে, বোঝা গেল? এবারে দেখো তোমার এখানে নন জিরো কম্পোনেন্ট কটা আছে, বেসিক ফিজিবল সলিউশনের যে কনসেপ্ট আমি দিয়েছি বেসিক ফিজিবল সলিউশন, তাহলে এই কটা হচ্ছে তোমার, আচ্ছা এদেরকে বলা হয় তোমার কি, যাদেরকে জিরো করছি তারা নন বেসিক, বাট যাদেরকে ক্যালকুলেট করতে হবে তাদেরকে কি বলা হয়, বেসিক ভ্যারিয়েবল।
বেসিক ভ্যারিয়েবলস। কারা? এই কটাই বেসিক ভ্যারিয়েবলস এবং এদের করসপন্ডিং তাহলে ফার্স্ট যে এই যে ম্যাট্রিক্সটা পাচ্ছি, এটা m ক্রস m অর্ডার যে ম্যাট্রিক্সটা পাচ্ছি, এর যে প্রত্যেকটা কলাম, এই কলামটা কেমন হবে? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে না? একটু আগে তো ওই কনসেপ্ট দিলাম আমি, বোঝা গেছে? সো therefore A has m linearly independent column vectors a1 underscore a2 underscore and so on am underscore. This is a1 underscore a2 underscore am underscore, এই কলামগুলোকে ডিনোট করছি। ঠিক আছে, তাহলে এক নম্বর যে সিস্টেমটা ফ্রম 1 আমি কি পেতে পারি? ফ্রম 1 অর্থাৎ আমি যদি এগুলো বসিয়ে দিই, আই মিন এই যে মাল্টিপ্লাই হবে, তো এক্সটা তো আমি দেখতেই পাচ্ছি ক্লিয়ারলি, সো মাল্টিপ্লাই করলে অ্যাকচুয়ালি চেহারাটা ছোট হয়ে গিয়ে কি হবে বলো তো? এরকম হচ্ছে, দেখো a1 x1 a2 x2 ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, তারপরে am আন্ডারস্কোর xm দিস ইজ ইজিক্যালস টু b, এটা একটা নাম্বার দিতাম। এবারে দেখো আমার কি দেখাতে হবে, এই যে সলিউশনটা ধরেছি, এই যে সলিউশনটা বেসিক ফিজিবল সলিউশন, এটা এক্সট্রিম পয়েন্ট অফ কনভেক্স সেট, কনভেক্স সেট অফ ফিজিবল সলিউশন তার এক্সট্রিম পয়েন্টে কনভার্ট হবে। এটা কনভেক্স সেট অফ ফিজিবল সলিউশন ধরে নিই, হ্যাঁ, যে লেট S be the set of all feasible solutions of the LPP। ঠিক আছে, ক্লিয়ার কিনা? সেট অফ অল ফিজিবল সলিউশনস, তার মধ্যে দেখো এক্স আন্ডারস্কোরটা কি জিনিস? বেসিক ফিজিবল, ফিজিবল তো বটেই, আর এটা তো ফিজিবল সলিউশনের বলেই কালেকশন, তাহলে বলতে পারি না যে এক্স যে আন্ডারস্কোর যেটা করেছিলাম দিস ইজ বেসিক ফিজিবল সলিউশন আমি ধরেছিলাম, সেটাও কিন্তু এস এর মেম্বার, এটাও কিন্তু এস এর মেম্বার। এবার আমাদের টার্গেট কি বলতো? এইটাকে এক্সট্রিম পয়েন্ট দেখাবো, তাই তো? টু প্রুভ, কি প্রুভ করতে হবে? দিস ইজ অ্যান এক্সট্রিম পয়েন্ট অফ এস। ঠিক আছে, কি করব? কন্ট্রাডিকশন করব, না না ও এক্সট্রিম পয়েন্ট হবে এরকম কোনো কথা নেই, এক্সট্রিম পয়েন্ট হবে না ধরে নেবো আমি, এক্সট্রিম পয়েন্ট হবে না ধরে নিচ্ছি, দিয়ে গন্ডগোল দেখিয়ে দেবো, বোঝা গেছে? কন্ট্রাডিকশন এগো, if possible let x underscore be not an extreme point of S, নয় ধরে নিলাম। ঠিক আছে, এবার দেখো এক্সট্রিম পয়েন্ট হলে কি হতো, এক্সট্রিম পয়েন্ট হলে কি কাণ্ড কারখানা ঘটতো। এই যে যদি এক্সট্রিম পয়েন্ট হতো তাহলে ডাজ নট এক্সিস্ট হতো, তাই না? ডাজ নট এক্সিস্ট হতো, এক্সট্রিম পয়েন্ট নয়, তা মানে কি এক্সিস্ট করবে, এক্সিস্ট করবে এবং এভাবে এক্সপ্রেস করা যাবে, তাই তো নাকি? বেশ, তাহলে দেখি, তাহলে আমি এখানে পেতে পারি কি না, therefore there exist, দুটো পয়েন্ট তুমি এভাবে নরমালি ধরে নাও, u আন্ডারস্কোর v আন্ডারস্কোর belongs to s, যেখানে u not equals to v such that
x underscore is equals to lambda u plus 1 minus lambda v 0 less lambda less 1 ঠিক কি না this is another condition হলো এক্সট্রিম পয়েন্ট নয় তো এক্সট্রিম পয়েন্ট নয় মানে কি তাহলে দুটো আদার্স দুটো পয়েন্ট পাবে যাদের কনভেক্স কম্বিনেশনে ওটাকে লেখা যাবে ডিস্টিংক্ট পয়েন্ট দুটো ও শুধু তাই নয় এখানে আরেকটা কথা এখানে কিন্তু এই যে এক্স আন্ডারস্কোর এর সঙ্গে কিন্তু ইউআরভি আলাদা হবে ইউআরভি সমান হবে না ঠিক আছে টু আদার পয়েন্টস অর্থাৎ আমি বলতে চাইছি এখানে এক্সটা কিন্তু ইউর সাথেও সমান নয় আবার এক্সটা কিন্তু ভির সাথেও সমান নয় বাট সেই কন্ডিশনে কিন্তু এখানে রয়েছে একটু খেয়াল করে দেখতে পারো সেই কন্ডিশনটা এখানে রয়েছে ল্যামডাকে তো আমি লেস দেন করে দিয়েছি ইউ আর ভি কখনো এক্সের সাথে সমান হবে না বোঝা গেছে সো এটা আমি পেলাম এবার এই ইউ আর ভি কে একটু সাজাবো মানে ইউ আর ভি এর একটা চেহারা আমি ফুটিয়ে তোলার চেষ্টা করি এখন ঘটনা হচ্ছে দেখো এক্স এর চেহারাটা কেমন এক্সটা দেখতে এক্স ওয়ান এক্স টু এক্স এম রয়েছে তারপরের কম্পোনেন্ট গুলো সব কত রয়েছে জিরো কতগুলো n মাইনাস m খানা কম্পোনেন্ট তাহলে এপাশেও যে চেহারাটা তুমি লিখতে চাইছো এপাশেও কিন্তু একই ফরম্যাট হওয়া উচিত ঠিক কি না আই মিন ইউ আর ভির কিন্তু সেম ফরম্যাট হওয়া উচিত না হলে তুমি এই পাশে লেফট সাইড ইকুয়াল করবে কি করে বুঝে গেছে সেই জন্য আমি বলছি কি তাহলে এই জিনিসটা থেকে আমি কি কনফার্ম করতে পারি যে ইউ আর ভি হ্যাজ দ্য সেম ফরম্যাট বুঝে গেছে I mean u and v u and v has the এভাবে লিখছি এক মিনিট u and v are the n components vector okay and last j n minus m components and their last n minus m components are 0 ঠিক কি না 0 হয়ে যাবে তাহলে সেখান থেকে আমি ইউ আর ভি এর চেহারাটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করি আমি লিখছি ইউ ওয়ান ডট করে ইউ এম বাকি সব 0 0 0 and v is equals to v1 vm বাকি সব 0 0 0 এটা হচ্ছে n minus m components n minus m components ঠিক এইবার ইউআরভি কোথাকার মেম্বার ইউআরভি এস এর মেম্বার রাইট আমি লিখেছি তো এস এর মধ্যে রয়েছে হ্যাঁ এস এর মেম্বার এসটা কি জিনিস এসটা হচ্ছে সেট অফ অল ফিজিবল সলিউশনস তাহলে এরাও ফিজিবল সলিউশন এরাও কিনা কি হয়ে গেল এরাও কিন্তু ফিজিবল সলিউশনস মানে ইকুয়েশনকে স্যাটিসফাই করবে এই যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমটাকে স্যাটিসফাই করবে এই 2 নম্বর সিস্টেমটাকে তাহলে ফর্ম 2 আমি কি পেতে পারি ফর্ম 2 a1 এদিকে u1 ডট করে am um this is equals to b আর a1 b1 ডট করে am vm this is b নাম্বার দিতে হবে কত নম্বর আগে দিয়েছি 3 মনে হয় নাকি না 4 আর 5 দিয়ে দাও this is 4 5 ওকে এবারে 2 নম্বরের সঙ্গে একটু কাজ করি তো
from 2 minus 4 করে দাও, 2 minus 4 করে দেখো a1 টা তো কমন থাকছে, দ্যাট ইজ a1 আন্ডারস্কোর u1 আর 2 minus 4 করছি তো, দ্যাট ইজ তাহলে x1 minus u1 ডট করে am xm minus um, this is null vector। আর একটা ফ্রম যেকোনো দুটোকে নিলেই হবে আর কি, এটা 4 5 করতে পারো, 4 minus 5 করতে পারো, অসুবিধা কিছুই নেই। that is a1 underscore u1 minus b1 am underscore um minus bm is equals to, ঠিক আছে। এইবার এখানে আমার আরেকটা কথা কিন্তু বলতে হবে, এই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট রিগার্ডিং, ঠিক আছে, সেই কথাটা না বললে নয়, কারণ আমি এখানে ওটাকে ইউজ করতে চাইছি। এবার একটু ডেফিনেশন দিতে হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, অ্যানাদার ডেফিনেশন আমি অন্যভাবে একটু ডিফাইন করি, যে a1 a2 am এই যে সেট অফ ভেক্টরস, এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার যে ডেফিনেশন, সেই ডেফিনেশনে দিচ্ছি যে আমি এখন যদি রিলেশন কনসিডার করি c1 a1 ডট করে cm am, this is equals to null vector, this holds only when c1 c2 cm is equals to 0। মানে এই রিলেশনটা হোল্ড করবে কেবলমাত্র এই কোএফিসিয়েন্ট গুলো যদি 0 হয়, অন্য কোনো কিছু না, সবকটা কোএফিসিয়েন্ট কেবলমাত্র 0 হলে তবেই ওটাকে ইন্ডিপেন্ডেন্ট সেট বলা হবে। ইফ এন্ড অনলি ডেফিনেশন, দিস ইজ দ্য ডেফিনেশন অফ ইন্ডিপেন্ডেন্ট সেট, হ্যাঁ, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেটের ডেফিনেশন হচ্ছে এটা, তাই এটাকে ইউজ করছি। এখন দেখো একটু আগেই তো আমি আলোচনা করেছি এই যে a1 a2 am এগুলো কেমন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না, তাই যে তাহলে কোএফিসিয়েন্ট গুলো কি হবে, সব 0 হয়ে যাবে। সিমিলারলি সেকেন্ড কেসেও তাই, সেকেন্ড কেসেও তাই। তাহলে এখান থেকে দেখো যে সিন্স a1 a2 ডট করে am আন্ডারস্কোর আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, দেন তাহলে দিস ইজ x1 minus u1 is equals to 0, xm minus um is equals to 0, এখান থেকে x1 is equals to u1 ডট করে xm is equals to um। আবার পরেরটা থেকে দেখো u1 minus v1 is equals to 0 and so on, this is um minus vm is equals to 0, এখান থেকে পাচ্ছি u1 is equals to v1 আর um is equals to vm। সো কি দাঁড়ানো দেখো, x1 is equals to u1 আবার u1 v1, xm is equals to um is equals to vm, তার মানে পাচ্ছ xi is equals to ui is equals to vi, I is equals to, this is true for all I, লিখতেই পারি ফর অল আই, মানে m পর্যন্ত ইকুয়াল আর বাকি কম্পোনেন্ট গুলো তো সব 0, ঠিক আছে, বাকি কম্পোনেন্ট গুলো তো 0 আর m পর্যন্ত তো ইকুয়াল সবাই, সুতরাং দিস ইজ টু ফর অল আই। তার মানে এখান থেকে কি মিন করছে বলো তো, x u v সব ইকুয়াল পয়েন্ট হয়ে গেল, কিন্তু তা তো ছিল না, আমাদের তো সেটা ছিল না, আমাদের এখানে দেখো এই যে দুটো আলাদা পয়েন্ট ছিল, ইভেন এটাও ছিল, সুতরাং ইটস এ কন্ট্রাডিকশন, which is a contradiction, which is a contradiction। অর্থাৎ আমি যে বড় মুখ করে ধরে নিয়েছিলাম যে না না ও ওদের কথা মানতে হবে কোনো ব্যাপার নয়, আমি এটাকে নট এক্সট্রিম পয়েন্ট ধরে নিয়ে গেলাম, কিন্তু আমি ফেঁসে গেলাম, সুতরাং তাহলে এটা কি হয়ে গেল, একটা এক্সট্রিম পয়েন্ট, হেন্স x underscore is an extreme point। দেখো ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা।